আজকের গল্প চিন্ময় নূর রচিত চৈত্র শেষে শ্রাবণধারা। আপনারা গল্পটি কোথা থেকে শুনছেন অবশ্যই কমেন্ট করে জানান। পরবর্তী ভিডিওতে আমরা আপনাদের করা কিছু সুন্দর কমেন্টস পড়ে শোনাবো, তাই এখনই জলদি জলদি কমেন্ট করুন। এভাবেই আমাদের সাথে থাকুন। চারপাশ নিষিদ্ধ অন্ধকারে ঢাকা। কেবল বৃষ্টির একটানা শব্দটাই জানান দেয় যে প্রকৃতি আজ কতটা উত্তাল। রাত তখন গভীর, ঘড়ির কাঁটা একটার ঘর ছুঁই ছুঁই। ঘরের এক কোণে রাখা কুপিটা মিটমিটি করে জ্বলছে। সেই ক্ষীণ হলদেটে আলোয় ঘরের ভেতর ছায়ারা দেওয়ালে নাচানাচি করে। চৈতি এক পাশে ফিরে বেঘোর ঘুমে মগ্ন। ঘুমের ঘোরে তার মুখটা একদম নিষ্পাপ শিশুদের মতো দেখায়, কিন্তু তুরাগের চোখে আজ ঘুম নেই। সে পাশ ফিরে শুয়ে এক দৃষ্টে চৈতির পিঠের দিকেই তাকিয়ে আছে। কুপির টিমটিমে আলোয় চৈতির অবয়বটা অনেকটা ভুতুড়ে লাগছে। তুরাগ আলতো করে নিজের হাতটা বাড়িয়েও মাঝপথে থামিয়ে দেয়, পাছে চৈতির ঘুম ভেঙে যায়। কিন্তু আজ তুরাগের অস্থির মনটা এই সামান্য দূরত্বটুকুও সহ্য করতে পারছে না। মন কিছু একটা চাইছে। সে খুব আলতো করে ফিসফিসিয়ে চৈতিকে ডাকে, ও রাজকন্যা, রাজকন্যা। চৈতি গভীর ঘুমে আচ্ছন্ন ছিল। 2-3 বার ডাকার পর সে একটু নড়ে চড়ে ওঠে। তারপর অতি কষ্টে ঘুমো ঘুমো চোখে তুরাগের দিকেই ফিরে তাকায়। চৈতি ফিরতেই তুরাগ তার দিকে একটু ঝুঁকে আসে। কুপির টিমটিমে আলোয় তুরাগের চোখ দুটো আজ বড্ড অন্যরকম দেখায়, কেমন যেন আকুলতায় ভরা। সে খুব নিচু স্বরে বলে, ও বউ, বউ, আপনার বুকে একটু জায়গা দিবেন? চৈতি ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে তুরাগের দিকে। ঘুমের ঘোরটা মুহূর্তেই ছুটে যায়। লোকটা কি আজ নেশাপানি করেছে? লোকটা মাঝরাতে এসব কি উল্টাপাল্টা বকছে? চৈতি একটা লম্বা শ্বাস ফেলে বিরক্ত আর বিস্ময় মিশিয়ে বলে, কি খেয়েছেন আপনি এই রাতে? তুরাগ এবার চৈতির দিকে আরেকটু ঝুঁকে আসে, কিন্তু তার শরীরের সাথে চৈতির শরীর একটুও লাগে না। সে খুব সন্তর্পণে নিজের সীমা বজায় রেখেই এক অদ্ভুত আবদার করে বসে, দেন না গো একটু জায়গা, ঘুম আসছে না তো আপনার বুক ছাড়া। চৈতির বুকের ধুকপো কানে ঢাকের শব্দের মতো নিজের কানেই বাজে। সে মুখ দিয়ে কিছু বলতে চায়, কিন্তু গলার কাছে শব্দগুলো দলা পাকিয়ে আটকে আসে। অবশ অনুভূতি আর এক অজানা আবেশে সে কাঁপা কাঁপা হাত তুরাগের দিকে বাড়িয়ে দেয়। তুরাগ 1 সেকেন্ডও সময় নষ্ট করতে চায় না। চৈতির সম্মতির আভাস পেতেই সে এক প্রকার ঝাঁপিয়ে পড়ে তার বুকে। চৈতির গায়ের ঘ্রাণ আর ওমটুকু না পাওয়া পর্যন্ত তার অস্থিরতা কাটে না। মিনিট খানেক নিবিড়ভাবে চৈতির বুকে মুখ গুজে পড়ে থাকে তুরাগ। এরপর ধীরে ধীরে মাথা তোলে। কুপির টিমটিমে হলদেটে আলোয় চৈতির মুখ ঘামে চিকচিক করছে। তুরাগ তৃষ্ণার্ত চোখে একবার চৈতির মুখের দিকে তাকায়। তারপর তার দৃষ্টি স্থির হয় চৈতির কণ্ঠনালীতে। বুকের ভেতরটা ধক করে ওঠে তুরাগের। একবার সজোরে ঢোক গেলে সে। সময় যেন থমকে দাঁড়িয়েছে। খুব ধীর লয় অনেকটা সময় নিয়ে সে চৈতির কণ্ঠনালীতে নিজের ঠোঁট ছোঁয়ায়। চৈতি শিউরে ওঠে, বারবার কেঁপে ওঠে তার সারা শরীর। এক অজানা শিহরণে তার চোখ দুটো বুজে আসে। তুরাগ আবারও মাথা তোলে। তার চোখে মুখে এখন এক বিচিত্র আকুতি। সে আরেকটা আবদার করে বসে, কিছু মিছু করি, আপনি কি রাগ করবেন? কইরেন না রাগ। আপনি রাগ করলে আমি কার লগে কথা কমু কন? আমার তো কেউ নাই আপনি ছাড়া। চৈতি কোনো উত্তর দেয় না, শুধু তুরাগের পিঠে নিজের হাত দুটো আরো শক্ত করে চেপে ধরে। বাইরে বৃষ্টির অঝোর ধারা আর ঝোড়ো হাওয়া আজ সাক্ষী হয়ে রয় এই একলা ঘরে। কূপের মিটি মিটি আলোয় একজোড়া অসম হৃদয় নিভৃত মিলনের। বাড়ির কিনারা পর্যন্ত বিলের পানি থই থই করছে। চৈতি কৃষ্ণচূড়া গাছে ঝোলানো দোলনাটায় বসে আলগোছেই দোল খাচ্ছে।
সে যখনই সামনের দিকে এগিয়ে যায়, বিলের শীতল জল এসে তার পায়ের পাতা ছুঁয়ে দেয়। আকাশের মুখ ভার। আর একদিন এমন ঝমঝমিয়ে বৃষ্টি হলে ঘরের চৌকাঠ ডিঙিয়ে পানি ভেতরে ঢুকে পড়বে। তুরা গাছ ঘরকুন হয়ে আছে। সেই সকাল থেকেই সে রান্নাঘরের দখল নিয়েছে। চৈতিকে ধারে কাছেও ঘেঁষতে দেয়নি। মশলার সুবাস আর আগুনের তাপে ঘামতে ঘামতে সে নিজের হাতেই সব রান্না শেষ করেছে। রান্নাঘর থেকে বের হয়ে তুরাগ গামছায় হাত মুছতে মুছতে চৈতিকে ডাক দিতে চায়, কিন্তু ডাকার আগ মুহূর্তে তার চোখ আটকে যায়। সামনের দৃশ্যটা তুরাগের মতো মানুষের বুকেও অন্যরকম দোলা দিয়ে যায়। বিকেলের মরা আলো আর মেঘলা আকাশের ধূসরতা মিলে চৈতির অবয়বে মায়া মাখিয়ে দিয়েছে। তার অবিন্যস্ত চুলগুলো হাওয়ায় উঠছে, আর পায়ের নিচে বিলের ঘোলা জলের সাথে তার এক নিবিড় খেলা চলছে। চৈতি উদাস চোখে বিলের দিগন্তের দিকে তাকিয়ে থাকে। তুরাগ অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে তার রাজকন্যার দিকে। নিজের অজান্তে তার ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে ওঠে। তুরাগ পা টিপে টিপে চৈতির পেছনে গিয়ে দাঁড়ায়। অবাধ্য বাতাসে ওরা চৈতির চুলগুলোর দিকে হাত বাড়ায় সে। অযত্নে আর অবহেলায় রেশমি চুলগুলো এখন বেশ রুক্ষ হয়ে গেছে। চৈতি একবার ঘাড় ফিরিয়ে তুরাগের দিকে তাকিয়ে এক চিলতে মুচকি হাসি দেয়। তুরাগও হাসির প্রতিদান দিয়ে আরেকটু ঘেঁষে দাঁড়ায় চৈতির পিঠের দিকে। উড়েন, খাইয়ালন। খাওয়ার পর আপনার মাথায় তেল দিয়ে দিমু। তেলের কথা শুনে চৈতির কপাল কুঁচকে যায়। বছরে মনে হয় না সে একবারও মাথায় তেল দেয়। তেলের চিটচিটে ভাব আর উৎকট গন্ধ তার দু চোখের বিষ। সে সপাটে উত্তর দেয়, আমি তেল দেব না, তেলের গন্ধ একদম সুন্দর না। তুরাগ এবার বয়স্কদের মতো বোঝাতে শুরু করে, বাদামি তেল অনেক ভালো, দেখবেন আপনার রুক্ষ চুলগুলো কেমন সুন্দর হইয়া যাইব। চৈতি এবার তুরাগের মতো করেই বলে, আপনি দেন গা, আমি দিতাম না। চৈতির মুখে নিজের মতো অশুদ্ধ আর গ্রাম্য টান শুনে তুরাগ হেসেই ফেলে। তারপর সুর নরম করে বলে, আইসা দিয়েন না, এখন খাইতে আয়েন তো দেহি। চৈতি এবার উঠে দাঁড়ায় এবং তুরাগের হাতটা শক্ত করে ধরে। তুরাগ তাকে টেনে বাড়ির ভেতরে নিয়ে যেতে যেতে মৃদু স্বরে বলে, আমি জীবনেও ভাবি নাই যে কোনো নারীর লাইগা আমি নিজের হাতে রাইন্দা দিমু। চৈতি তার কথা রেশ ধরে রসিকতা করে বলে, কিন্তু আমি ঠিকই ভেবেছিলাম বিয়ের পর নিজের স্বামীকে দিয়ে প্রতিদিনই রান্না করাবো। তুরাগ থামে, চৈতির দিকে এক পলক আর চোখে তাকিয়ে বলে, মির্জাফরের বংশধর, একদিন রাইন্দা দিছি, এইটাই শুকরিয়া আদায় করেন। চৈতি তৎক্ষণাৎ মুখ ভেঙচিয়ে উত্তর দেয়, করতাম নট। তুরাগ এবার দীর্ঘশ্বাস ফেলার ভান করে বিড়বিড় করে ওঠে, একেবারে নফরমান মহিলা। তুরাগ আজ রান্না করেছে খিচুড়ি আর লাল মরিচ দিয়ে ঝাল ঝাল কয়েক পদের ভর্তা। এই মেঘলা দিনে এমন খাবারের স্বাদই আলাদা, কিন্তু তৃপ্তি করে খাওয়ার সুযোগ তারা পায় না। খাবার শেষ হতে না হতেই আকাশ ভেঙে নামে তুমুল বর্ষণ। মাত্র আধা ঘন্টার বৃষ্টিতেই বেলের পানি ফুলে ফেপে বাড়ির উঠান পর্যন্ত চলে আসে। উঠানের শান্ত জলটা এখন রীতিমতো ঢেউ খেলছে। তুরাগ আর চৈতি তড়িঘড়ি করে ঘরের ছোটোখাটো জিনিসপত্রগুলো উঁচু মাচায় তুলে রাখতে শুরু করে। পরিস্থিতি সুবিধের নয়, আর কয়েক ঘন্টা এমন বর্ষণ হলে ঘরের ভেতর পানি ঢুকে যাবে। তখন এই ভিটে ছেড়ে অন্য কোথাও আশ্রয় নেওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না। জিনিসপত্র গোছাতে গোছাতে চৈতি নিজের ব্যাগের ভেতর হাত রাখে। হঠাৎ তার আঙ্গুলে একটা পুরনো ছবি ঠেকে। হাতে নিয়ে দেখে তার বাবা মায়ের সাথে তোলা একটি ছবি। কি সুন্দর করে হাসছে তিনজন। মুহূর্তে চৈতির বুকের ভেতরটা হু হু করে ওঠে। আজ কেউ নেই তার পাশে। একজন পরপারে পাড়ি জমিয়েছেন, আর অন্যজনের কোনো খবরই জানা নেই তার। বৃষ্টির ঝাপটার মতোই চৈতির চোখের জল বাঁধ মানে না। তুরাগ বালিশ আর কিছু প্রয়োজনীয় কাপড় গুছাতে গুছাতে একবার চৈতির দিকে তাকায়। চৈতিকে কাঁদতে দেখে সে বিচলিত হয়ে তড়িঘড়ি করে কাছে এগিয়ে আসে। হাতের কাজ ফেলে ব্যাকুল স্বরে জিজ্ঞেস করে, কি হইল, কাঁদতেছেন ক্যারে? চৈতি কোনো কথা বলতে পারে না, শুধু ভেজা চোখে ছবিটা তুরাগের দিকে বাড়িয়ে দেয়। তুরাগ ছবিটা হাতে নিয়ে দেখে 15-16 বছরের এক কিশোরীর সাথে এক সৌম্য দর্শন নারী ও পুরুষ।
তুরাগে এক পলক দেখেই বুঝে নেয় এরা কারা। চৈতির কিশোরী বয়সের অবয়বের সাথে এখানকার এই রাজকন্যার তফাৎ করতে তার একদমই কষ্ট হয় না। তুরাগ চৈতিকে নিজের বুকের সাথে লিপটে নেয়। চৈতির কান্না যেন থামছেই না। তুরাগ তার চুলে হাত বুলিয়ে দিয়ে ফিসফিস করে বলতে থাকে, কাইন্দেন না রাজকন্যা, কাইন্দেন না। আমি যতদিন আপনার লগে আছি ততদিন নিজেরে একলা মনে কইরে কান্দেন না। চৈতি শান্ত না হওয়া পর্যন্ত তুরাগ তাকে ওভাবেই আগলে ধরে দাঁড়িয়ে থাকে। মাঝে মধ্যে নিজের উষ্ণ ঠোঁটের পরশ বুলিয়ে দিচ্ছিল চৈতির মাথায়। একটা দানবীয় ঢেউ মাটির কুঠিরের গায়ে আছড়ে পড়ছে। হুড়মুড় করে এক একটা মাটির দেওয়াল খসে বিলের ঘোলা জলে মিশে যাচ্ছে। চোখের সামনে নিজের তিল তিল করে গড়া শেষ আশ্রয়টুকু এভাবে ধূলিসাৎ হতে দেখে তুরাগ আর চৈতি দুজনেই স্তব্ধ হয়ে যায়। তুরাগ নিপুণ হাতে কোনো মতে নৌকোটা ধরে রেখেছে, যাতে উত্তাল ঢেউয়ের ঝাপটায় সেটা দূরে ভেসে না যায়। চৈতি নৌকোয় বসে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে সেই বাড়িটার দিকে, যেখানে কিছুক্ষণ আগেও তাদের খুনসুটি আর মান অভিমানের শব্দ প্রতিধ্বনিত হচ্ছিল। এখন সেখানে কেবলই মাটির স্তূপ আর হাহাকার। তুরাগ একটা দীর্ঘশ্বাস ফেলে বৈঠাটা শক্ত করে ধরে রুক্ষ গলায় চৈতিকে উদ্দেশ্য করে বলে, সুন্দরী বেডি বিয়া কইরা একটা কুফা ঘরে তুলছি। তুরাগের এই অপ্রত্যাশিত কথাগুলো কর্ণকুহরে প্রবেশ করতেই চৈতি তার সব দুঃখ কষ্ট ভুলে জ্বলে ওঠে। রাগে কাঁপতে কাঁপতে সে শুধায়, আপনি কাকে কুফা বললেন? তুরাগ এক মোটে বৈঠা চালাতে চালাতে নির্লিপ্ত কণ্ঠে বলে, আর কারে, আপনারই কইছি। বাপ দাদার 14 গোষ্ঠীর ভিটা সাইরা দেওয়া লাগছে আপনারে ঘরে তোলার পর। সারা জীবনের তিল করা কামাই দিয়ে যে ঘরটা তুলছিলাম, সেইটাও তো আজ পানির তলে শেষ। জীবনে কোনো দিন কোনো কাজে লস খাইনি, তাই এইবার যা ধান লাগাইছিলাম সব পয়সা শেষ। কুফা ছাড়া আপনারে আর কি কমু? চৈতি এবার অপমানে গজগজ করতে করতে বলে, আমি কুফা? বৃষ্টির জন্য বাড়ি ভেঙেছে, ধান পচেছে, এতে আমার কি দোষ? আমি কি আকাশ থেকে পানি নামিয়ে আপনার ঘরে এনেছি? আপনি কুফা না হইলে কি আমার এই সোনার সংসার শেষ হয়? এখন এই মাছ দরিয়ায় আপনার লইয়া কই যামো, কোন কুলে গিয়া উঠমু, সেই চিন্তায় তো আমার কলিজা শুকাইয়া যাইতাছে। চৈতি ফুস করে উঠে দাঁড়ায়। রাগী আর অপমানে তার পুরো শরীর কাঁপছে। লোকটা এক নিমেষে তার জীবনের সব দুর্ভাগ্য আর প্রকৃতির এই তাণ্ডবের দায়ভার চৈতির ঘাড়ে চাপিয়ে দিল। চৈতির চোখ দিয়ে রাগের জল গড়িয়ে পড়েছে। সে চিৎকার করে কিছু একটা বলতে চায়, কিন্তু তার আগে তুরাগ দাঁত চিবিয়ে বলে ওঠে, দাঁড়াইছেন ক্যারে? মরার ইচ্ছা হয়েছে নাকি পানিতে পড়ার? চৈতি তুরাগের কথার কোনো জবাব দেওয়ার সুযোগই পায় না। মুহূর্তের মধ্যে পুরো আকাশ ছিঁড়ে ভয়ঙ্কর তীব্র আলোয় চারপাশ সাদা হয়ে যায়। এক পলকের জন্য মনে হয় পৃথিবীটা থমকে গেছে। তারপরেই কানে তালা লাগানো প্রচণ্ড শব্দে আকাশ থেকে বজ্রপাত হয়। বিধ্বংসী আগুনের গোল্লাটা সরাসরি এসে আছড়ে পড়ে নৌকোর উপর দাঁড়িয়ে থাকা চৈতির মাথায়। তুরাগ কিছু বুঝে ওঠার আগেই দেখে তার চোখের সামনে এক নিমিষে সব কিছু ছাই হয়ে যাওয়ার উপক্রম। বিলের উত্তাল জলরাশি আর অন্ধকারের মাঝে তুরাগের সেই আর্তনাদ বৃষ্টির শব্দকেও ছাপিয়ে যায়। রাজকন্যা! নিচের গলার চিৎকারে তুরাগের হুঁশ ফেরে। বুকের ভেতর হাতুড়ি পেটার শব্দ হচ্ছে, যেন কলিজাটা এখনই ফেটে যাবে। অবশ্যই আসা শরীরটা নাড়াতে গিয়ে তুরাগ টের পায় চৈতি এখনো তার বুকেই মিশে আছে, একদম সুস্থ এবং জীবন্ত। তুরাগের সারা শরীর ঘামে ভিজে জবজবে হয়ে গেছে। সে বড় বড় শ্বাস নিয়ে চারপাশটা দেখার চেষ্টা করল। এ কেমন অলৌকিক কাণ্ড! পরপর 3 বার সে চৈতিকে হারিয়ে ফেলার বিভ্রম দেখল। তুরাগ আর নিজেকে সামলাতে পারে না। এক অজানা আতঙ্কে সে চৈতিকে এতটাই জোরে জাপটে ধরে যে চৈতির মনে হয় তার হাড়গোড় বুঝি এখনই মটমট করে ভেঙে যাবে। চৈতি তুরাগের এই আকস্মিক পাগলামিতে থতমত খেয়ে যায়। সে তুরাগকে হাত দিয়ে ধাক্কা দেওয়ার চেষ্টা করে, কিন্তু তুরাগের লোহার মতো শক্ত হাত দুটো আর ছাড়ার জন্য নয়। চৈতি ব্যথায় কুকড়ে গিয়ে চেঁচিয়ে বলে, ওরে হাতি রে, মইটা যাইতাছি রে, সাইডে দে ভাই আমারে। চৈতির মুখে ভাই ডাক শুনে তুরাগের ঘোরের চটকা ভাঙে, কিন্তু সে চৈতিকে ছাড়ে না।
বরং আরও একটু নিবিড়ভাবে নিজের সাথে মিশিয়ে নিয়ে ফিসফিস করে বলে, ওরে হাতির বউ রে, আমি তোর জামাই রে, ভাই না রে। চৈতি তুরাগের বুক থেকে মাথা তুলে তাকায়। সে লম্বায় 5 ফুট 4 ইঞ্চি আর তুরাগ 5 ফুট 8। মাত্র 4 ইঞ্চির তফাৎ হওয়া সত্ত্বেও তুরাগের চওড়া আর পুরুষালী শরীরের কাছে চৈতির ছিপছিপে গড়নটা একদমই ছোট আর অসহায় দেখায়। চৈতি তুরাগের বুকের ওপর নিজের থুতনি ঠেকিয়ে তার চোখের দিকে তাকিয়ে শুধায়, কি হয়েছে আপনার, এমন করছেন কেন? তুরাগ চৈতির কপালে থাকা কয়েকটা অবিন্যস্ত চুলগুলোর দিকে তাকিয়ে ধরা গলায় বলে, আমারে কখনো সাইডে যাইবেন না তো কন? চৈতি ভ্রু কুঁচকে একটা মৃদু হাসি দিয়ে বলে, অদ্ভুত কথা তো, আমি কোথায় যাব আমার সংসার ফেলে? তুরাগ চৈতির গালটা আলতো করে ছুঁয়ে দিয়ে বলে, আমার অন্ধকার জীবনের একমাত্র আলো আপনি, আমার তৃষ্ণা মেটানোর এক ফোঁটা পানি আপনি, আমার অসুখের ঔষধ আপনি। চৈতি তুরাগ থেকে নিজেকে ছাড়িয়ে নিতে নিতে বলে, অনেক হয়েছে, এইবার বের হন এখান থেকে, সামনে তাকিয়ে দেখুন পানি কই এসে পড়েছে। চৈতির কথায় তুরাগের ঘোরটা পুরোপুরি কেটে যায়। সে দেখে বৃষ্টির পানি দরজার চৌকাঠ ছুঁই ছুঁই করছে। মায়াবী মুহূর্তটা এভাবে ভেঙে যাওয়ায় তুরাগ বিরক্তিতে মুখ কুচকে বলে, কাঁথি হাতি, মনটা চাইতেছে গাছের লগে উল্টা ঝুলাই আর রাইখা দিই, একদম রসকস নাই। কথাটা বলি সে কাজের মানুষের মতো চটপটে হয়ে ওঠে। প্রয়োজনীয় ব্যাগটা কাঁধে নিয়ে চৈতির হাত শক্ত করে ধরে ঘর থেকে বেরিয়ে আসে। যত্ন করে ঘরটা তালা মারে, যদিও এই ঘর কতক্ষণ টিকবে তার কোনো নিশ্চয়তা নাই। দুজনে মিলে নৌকোতে গিয়ে বসে। চারপাশটা কেমন অথই জলরাশি হয়ে গেছে, অন্ধকারে বিলের সীমানা চেনা দায়। চৈতি এবার একটু চিন্তিত গলায় জিজ্ঞেস করে, কোথায় যাব আমরা? তুরাগ বৈঠাটা হাতে নিয়ে জোরালো এক টান দিয়ে নৌকাটাকে বিলের দিকে নিয়ে যায়। ঝটপট উত্তর দেয়, দাদার বাড়িতে, দাদা দাদি দুইজনে এহাই থাকে, এই বিলের ওই পারেই বাড়ি। আমি বিয়ের আগে হ্যানেই থাকতাম বেশি। চৈতি শুধু ছোট করে বলে, ও। সূর্য ডুবু ডুবু, ভুইয়া বাড়ির বিশাল ছাদের এক কোনায় পাশাপাশি বসে আছে কিয়াম আর কুহু। আকাশ জুড়ে আবিরের ছড়াছড়ি আর হালকা ঠান্ডা হাওয়া বইছে। অন্যদিন কুহু কিয়ামের মনোযোগ কাটতে একটু পরিপাটি হয়, সাজগোজ করে সামনে আসতো, কিন্তু আজ সে একদমই অন্যরকম। পরনে তার একটা সাধারণ সবুজ রঙের সুতির 3 পিস, ওড়নাটা খুব সুন্দর করে গায়ে জড়ানো। কিয়াম আর চোখে একবার কুহুর দিকে তাকায়। সচরাচর কুহু তাকে দেখার জন্য যে ব্যাকুলতা দেখায়, আজ তার ছিটে ফোটাও নেই। সে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে দিগন্তের ওই লাল আভার দিকে। বাতাসের ঝাপটায় কুহুর ওড়না এক কোণা বারবার কিয়ামের হাতে এসে লাগে, কিন্তু কুহু সেদিকে ভ্রুক্ষেপও করছে না। কিয়াম একটু গলা খাকারে দিয়ে নিস্তব্ধতা ভাঙে, নিচু স্বরে বলে, আর চুপ করে আছিস কেন? কিয়ামের কণ্ঠস্বর কুহুর কানে যেতেই সে একবারে জোরে ঠেক গিলে। কতদিন, কতগুলো নির্ঘুম রাত পর সেই চেনা মানুষটার কণ্ঠ শুনছে। কুহু ধীরে ধীরে কিয়ামের দিকে তাকায়। তার সামনে বসে থাকা এই মানুষটা কি কিয়াম? বড্ড অগোছালো দেখাচ্ছে তাকে। সুশৃঙ্খল কিয়ামের চোখের নিচে আজ কালচে কালি জমেছে, গালের হাড়গুলো একটু যেন বেরিয়েই এসেছে। কুহু বেশ কিছুক্ষণ অপলক চেয়ে থাকে, তারপর খুব মলিন কণ্ঠে শুধায়, ঘুমাও না কেন? কিয়াম হাসে। অনেকদিন পর কুহুর কোনো কথায় তার ঠোঁটের করে ম্লান হাসির রেখা ফুটে ওঠে। সে আকাশের দিকেই তাকিয়ে বলে, এক পাক্ষিক ভালোবেসেও বলছো ঘুমাই না কেন? তুমি কি জানো না এই দহনে ঘুম আসে না? কুহু একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, কারো দহনে কি কেউ আসলে বুঝতে পারে? কিয়াম পাগলের মতো মাথা নেড়ে বলে ওঠে, দহনের ধরন এক হলে না বোঝার কি আছে? কুহু কিয়ামকে আজ এখানে ডেকেছিল অন্য কিছু বলতে। আসার আগে হাজারবার নিজেকে বুঝিয়েছিল সে আজ কোনোভাবেই কিয়ামের প্রতি তার দুর্বলতা বা ভালোবাসা প্রকাশ করবে না।
নিজেকে শক্ত রাখবে, কিন্তু সামনাসামনি হতেই সে নিজের আবেগের কাছে হেরে যায়। আর্তনাদ করে বলে ওঠে, তাহলে আমার ব্যথাটা বুঝলে না কেন তুমি? কিয়াম কুহুর প্রশ্নের জবাব দেয় না। সে শুধু উদাস চোখে দূরে তাকিয়ে থাকে। কুহু আর উত্তরের জন্য জোড়াচুরি করে না। মানুষের মন ঋতুর মতো বদলায়, আর কুহুর মনের বসন্তটাও বোধহয় শেষ হয়ে এসেছে। সে নিজেকে ভিন্ন এক ঋতুতে মানিয়ে নিতে রাজি করিয়েছে। কুহু খুব শান্ত আর মলিন মুখে বলে, আমি চলে যাচ্ছি। কুহুর চলে যাওয়ার কথা শুনেও কিয়ামের ভেতর কোনো হেলদোল দেখা যায় না। সে শুধু মুচকি হেসে শান্ত গলায় বলে, দেরিতে হলেও তুমি বুঝতে পেরেছ। বিষের বোতলে এতদিন তুমি বৃথাই ঔষধ খুঁজছ। কুহু আর এক মুহূর্ত সেখানে দাঁড়ায় না। চোখের জল আড়াল করতে সে দ্রুত পা চালিয়ে ছাদ থেকে নেমে যেতে থাকে। যেতে যেতে তার ভীষণ ইচ্ছে হয় কিয়ামকে পেছন থেকে ডেকে বলতে, সে জানতো ওই বোতলে বিষ আছে। তবুও সে সেই বিষকেই মধু মনে করে হাসি মুখে গ্রহণ করতে চেয়েছিল, কিন্তু বলা হয় না। কিছু কথা বুকের গহীন কোণেই রয়ে যায়। তার কথাটাও না হয় থাকলো। তোরাগার চৈতি জাফর আলীর বাড়ির ঘাটে এসে পৌঁছায়। গ্রামের সবচেয়ে উঁচু এবং বনেদি এই বাড়িটি নিয়ে লোকমুখে নানা প্রচলিত গল্প শোনা যায়। 100 বছর আগে যখন জমিদারি প্রথা ছিল, তখন জাফর আলীর পূর্বপুরুষরা অত্যন্ত প্রভাবশালী ছিলেন। সেই জমিদারি আমলের ব্যবসায়িক সমৃদ্ধির কারণে আলী বংশের প্রতিপত্তি ছিল দেখার মতো। বর্ষার প্লাবন থেকে বাঁচতে তারা অনেক উঁচু জমিতে এই বিশাল অট্টালিকা নির্মাণ করেছিলেন। তুরাগ চৈতির হাত ধরে বাড়ির ভেতরে ঢুকতে ঢুকতে গলা ছেড়ে ডাক দেয়, ও দাদা, দাদা, কই তুমি? বিশাল অন্দরমহলের গাম্ভীর্য ভেদ করে ভেতর থেকে জাফর আলীর দরাজ কণ্ঠ ভেসে আসে, ঘরে আয়। অন্দরমহলে পা রাখতেই তুরাগার চৈতি থমকে দাঁড়ায়। তাদের চোখে পড়ে এক অদ্ভুত আর বৈপরীত্য ভরা দৃশ্য। বিশাল হলঘরের মাঝখানে রাজকীয় মেহগনি কাঠের কারুকাজ করা এক বিশাল সোফায় বেশ আয়েশ করে বসে আছেন আলো বেগম। কিন্তু সবচেয়ে অবাক করা বিষয় হলো, জাফর আলী আলো বেগমের পায়ের কাছে বসে আছেন। হাতে একটি ছোট্ট মাটির বাটি, তাতে টকটকে লাল রঙের তরল আলতা। তিনি অত্যন্ত মনোযোগ দিয়ে নিপুণ শিল্পী তার শ্রেষ্ঠ কারুকাজ করছেন। সেভাবেই বাটি থেকে আলতা নিয়ে আলো বেগমের পায়ে লাগিয়ে দিচ্ছেন। তুরাগ এই দৃশ্য দেখেও না দেখার ভান করে দাঁত বের করে হাসে। সে ছোটবেলা থেকেই দেখে আসছে জাফর আলী আলো বেগমকে খুব যত্ন করে। চৈতি তো বিস্ময় বিমূঢ় হয়ে তাকিয়ে থাকে। তার কল্পনাতেও ছিল না যে জাফর আলী তার স্ত্রীকে এতটা ভালোবাসেন। এই বয়সে এসেও কেউ নিজের স্ত্রীর পায়ে এভাবে আলতা পরিয়ে দিতে পারে, তা চৈতির কাছে এক অবিশ্বাস্য সুন্দর দৃশ্যের মতো মনে হয়। জাফর আলী তড়িঘড়ি করে আলতার বাটিটা একপাশে রেখে চশমাটা ঠিক করে নেন। তারপর ভ্রু কুচকে তুরাগের দিকে তাকিয়ে গম্ভীর গলায় ডেকে বলেন, কে রে তোরা এই সন্ধ্যায় হুট কইরা এইখানে? কোনো অঘটন ঘটল নাকি? তুরাগ চৈতির হাত ধরে আরো একটু সামনে এগিয়ে গিয়ে তাদের সামনে দাঁড়ায়। ঠোঁটের কোণে হাসিটা ঝুলিয়ে তুরাগ গালগোছে বলে, অঘটন আর কি, তোমাগোর বাড়িতে বেড়াইতেছি, থাকতে দিবানি? তুরাগের এই রসিকতা মেশানো কথা শুনে জাফর আলীর মেজাজ চটে যায়। তিনি সোফার পাশে রাখা তার শক্ত লাঠিটা হাতে খুঁজে বের করেন এবং মুহূর্তের মধ্যে তুরাগের পায়ে একখানা সজোরে পাড়ি দেন। বেয়াদব, জমিদারি আকাশ আমার লাগে। জাফর আলী গর্জে ওঠেন। তুরাগ ব্যথায় কুকড়ে গিয়ে এক হাতে পা ডলতে ডলতে চিৎকার করে বলে ওঠে, উহ, বুড়ো মানুষের হাতের দেখি তো এখন অনেক জোর। থাকবো না তোমার বাড়িতে, যাও বউ, চলো এন থেকে। তুরাগ নাটকীয়ভাবে চৈতির হাত ধরে উল্টো ঘুরে বাড়ির সদর দরজার দিকে হাঁটা দিতে শুরু করে। চৈতি তো অপ্রস্তুত হয়ে তুরাগের সাথে পা বাড়াতে চলেছে। পেছন থেকে আলো বেগমের মায়াবী কণ্ঠস্বর ভেসে আসে। তিনি সোফা থেকে একটু উঠে দাঁড়িয়ে কড়া গলায় ডাক দেন, এক পা বাড়ির থেকে বের হলে পা একদম কেটে ফেলবো।
আলো বেগমের ধমক শুনে তুরাগ থমকে দাঁড়ায়। সে মুচকি হেসে চৈতির দিকে তাকিয়ে চোখের ইশারায় বোঝায়, কেল্লা ফতে। বাড়ির মালিকানা যার হাতেই থাক, আসল হুকুম যে দাদিমার সেটা তুরাগ ভালো করেই জানে। জাফর আলী আবারও লাঠি ঠুকে বলেন, বউটারে নিয়ে ঘরে ঢোক, এই রাইতে ঢং করিস না। তুরাগ এবার বিজয় হাসি দিয়ে আবার ঘরে ঢুকে একদম জাফর আলীর গা ঘেঁষে বসে পড়ে। জাফর আলী বিরক্তিতে মুখ কুচকে তামাকের নলটা সরিয়ে নিয়ে বলেন, দূরে যা, গায়ের মধ্যে এমন সব করতেছস কেন? তুরাগ সরলই না, সে আরও একটু জাফর আলীর সঙ্গে লেপ্টে বসে রয়। জাফর আলী সঙ্গে সঙ্গে খেকিয়ে উঠে বসেন। গা থেকে আস্ত একটা বিটকেল কিছু ঝেড়ে ফেলতে চাইছেন। আলো বেগম এই দৃশ্য দেখে হেসে কুটি কুটি। তিনি পরম মমতায় চৈতির হাত ধরে বলেন, চলো মা, এদের গায়ে নিয়ে আজকে শেষ হবে না, রাত কাবার হয়ে যাবে, তাও এদের ঝগড়া থামবে না। চৈতি নিজেও এদের খুনসুটি দেখে মুচকি হেসে আলো বেগমের সঙ্গে ভেতরের দিকে যায়। আলো বেগম চৈতিকে একটা নরম সোফায় বসিয়ে দিয়ে দ্রুত পায়ে রান্নাঘরে যান। কিছুক্ষণ পর একটা বড় কাচের বয়ম ভর্তি ধবধবে সাদা নারকেলের নাড়ু এনে চৈতির হাতে ধরিয়ে দেন। চৈতি লাজুক ভঙ্গিতে না করতে যাবে, তার আগেই আলো বেগমের কৃত্রিম রাগে চৈতির কানটা হালকা টেনে ধরে বলেন, না করলে একদম মাইর খাবি। আমার হাতে নাড়ু একবার খাইলে পরের বার নিজেই চাইয়া নিবি। চৈতি ভয় আর কিছু বলার সাহস পায় না, শুধু বিনম্রভাবে নাড়ুর বয়মটা ধরে থাকে। তুরা ঘর থেকে চেঁচিয়ে চৈতিকে ডেকে বলে, ও বউ, আমার দুইটা দাও তো। চৈতি এবার সুযোগ বুঝে উঠে গিয়ে তুরাগের কাছে পুরো বয়মটাই দিয়ে আসে। তুরাগ একসঙ্গে দুটো নাড়ু মুখে পুড়ে দিয়ে আয়েশ করে চিবিয়ে চিবিয়ে বলে, বউ, কি মজার খানা বানায় দাদা। আহা, আমার বউরা তো জুত মতো একখান লাউও করতে পারে না, রান্না তো দূরের কথা। তুরাগের কথা শেষ হতে না হতেই পেছন থেকে এগিয়ে এসে আলো বেগম তুরাগের মাথায় কষে একটা চাটি মারেন। তিনি ধমক দিয়ে বলেন, বউকে এইভাবে বলে না, আস্তে আস্তে সব শিখে যাবে। বিয়ের পর আমিও তো কিছু বাড়তাম না, তোর দাদাই তো আমার হাতে দইটা সব শিখাইছে। আলো বেগম আবার আয়েশ করে সোফায় গিয়ে বসলেন। তুরাগ চৈতির জড়তা দেখে আলতো করে চোখের ইশারায় পাশে বসতে বলে। বয়ম। চৈতি চুপচাপ তুরাগের পাশে বসে পড়ে। ঘরটায় এখন নিস্তব্ধতা। জাফর আলী আবারও বাটিটা হাতে তুলে নেন এবং খুব যত্ন করে আলো বেগমের পায়ে আলতা মাখাতে শুরু করেন। বড়দের এই মধুর দৃশ্য দেখে চৈতির মনে ভেতরেও কৌতূহল আর চেপে রাখা যায় না। সে নিজের লজ্জা ভেঙে হুট করে জিজ্ঞেস করে বসে, আপনারা কি প্রেম করে বিয়ে করেছিলেন? চৈতির এই বাচ্চার মতো সরল প্রশ্ন শুনে জাফর আলী আর আলো বেগম দুজনেই একসঙ্গে হেসে ওঠেন। আলো বেগম একটু লাজুক মুখে আঁচল মুখে চেপে হেসে বলেন, শোনো তবে নাথ বউ সেই গল্প। তোমার দাদা যখন জোয়ান পোলা, আমার বাপের বাড়িতে বাউল গান গাইতে চাইতো। সেই সময় গ্রামে গ্রামে বাউল গানের খুব চল ছিল। আমার বাপ ছিল বাউল গানের জন্য পাগল। সপ্তাহে একদিন আসর বসাইতো, তোমার দাদাও গান গাইতে আসতো। যুবকালে সে দেখতে ছিল রাজার মতো সুন্দর। আমার আবার গান বাজনা খুব একটা পছন্দ ছিল না, তাই ঘর থেকে বের হইতাম না। কিন্তু আমার বোনেরা সারাদিন এই দয়ালের গলার প্রশংসা করত, দেখতে নাকি অনেক সুন্দর। তো একবার শখ হইল লোকটারে দেখার, দেখতে গেলাম। দেখে ভালোই লাগলো, কিন্তু তখন তো আমি বড় হয়েছি, পড়াশোনা করার জন্য শহরে যাবো মাসখানেক পর, তাই আর এসব নিয়ে মাথা ঘামাইনি। কিন্তু এরপর কয়েকবার গেছিলাম গান শুনতে। একদিন পুকুর ঘাটে গিয়া দেখি উনি দাঁড়িয়ে আছে। প্রথমে দেখে ভয়ই পাইছিলাম, পরে শুনলাম রাতে প্রচণ্ড বৃষ্টির জন্য যেতে পারেন নাই, আমাদের বাড়িতেই ছিলেন। ওই দিনই প্রথম সামনাসামনি দেখা। এরপর যখনই গান শুনতে যাই, দেখি বেটায় গান গাইতে গাইতে আমার দিকে তাকিয়ে থাকে। মনকে অনেক বুঝাইলাম যে এখন পড়ার সময়, মন দেওয়া নেওয়ার সময় না, কিন্তু মন কি আর মানে। আলো বেগম থেমে শ্বাস নিয়ে আবার বলতে শুরু করলেন,
কয়েক মাস পর নিজেই একখানা চিঠি লিখলাম। আব্বা তখন গানের দলে কামে করে টাকা দিত। আমি খামের ভেতরে চিঠিটা ঢুকিয়ে দিলাম, সাথে চেনার জন্য একটা ছবিও দিয়া দিলাম। পরের সপ্তাহে উনি আর আসলেন না। আমার তো মন খারাপ, ভাবলাম এই বুঝি সব শেষ। গান না শুনেই ঘরে চলে গেলাম, কিন্তু ঘরে গিয়ে যা দেখলাম তা তো কল্পনার বাইরে। গিয়ে দেখি উনি আর আমার বাপ সবাই বসে কথা বলছে, সাথে আরও মুরব্বীরাও আছে। ছোট বোন ধরে এসে বলল, বুবু তোমার জন্য বিয়ের প্রস্তাব আসছে, সবাই রাজি। তুমি হ্যাঁ করলে আজই বিয়া হয়ে যাইব। আমি আর দেরি করি নাই মা, চল হচ্ছে হ্যাঁ বলে দিলাম। ওই দিন রাতেই আমি এই বাড়ির বউ হয়ে চলে আসলাম। আলু বেগম আর কাউকে কিছু বলার সুযোগ দিলেন না। তিনি তুরাগের চোখের দিকে তাকিয়ে তাড়া দেন, আগে বল, এখানে হঠাৎ আসলি কেন? কোনো বিপদ হয়েছে? তুরাগ অপরাধী মুখে মাথা চুলকিয়ে নিচু স্বরে বলে, বাড়িতে পানি ঢুকছে দাদি, দেওয়াল ধৈর্যা পড়তেছে। আর কিছু বলতে পারে না। তুরাগের কথা শেষ হওয়ার আগেই জাফর আলী খেকিয়ে ওঠেন। তিনি আলতার বাটিটা মেঝেতে রেখে রাগত স্বরে বলেন, কতবার বলেছি কিনিস না এই বিলের ধার বাড়ি, আমার কথা তো কানে নিস না, এখন বুঝ টেলা। আলু বেগম হাত তুলে জাফর আলীকে থামিয়ে দিয়ে বলেন, হয়েছে, ওনার বক বক শুনতে হবে না, যা হওয়ার হয়েছি। তারপর তিনি তুরাগার চৈতির দিকে তাকিয়ে ঘোষণা করেন, তোরা গিয়ে তোদের ঘর ঠিক করে নে, আমি আর তোদের কোনো জায়গায় যেতে দেব না। যতদিন আমি বেঁচে আছি তোরা আমার সাথে এই বাড়িতেই থাকবি। আলু বেগমের এই হুকুমে তুরাগ হাতে চাঁদ পায়। সে আহ্লাদে আটখানা হয়ে উঠে দাঁড়িয়ে নিজের লুঙ্গিটা কোমরে শক্ত করে গিট দিয়ে বেঁধে নেয়। তারপর জাফর আলীর দিকে তাকিয়ে একটা বাঁকা হাসি দিয়ে বলে, তোমার মতো এমন খাটাস বুড়ারে আমার দাদি যে কেমনে প্রেমে ফেলাইলো, এইটাই আমার বুঝ আসে না। জাফর আলী এবার আর রাগের মাথায় কথা বলেন না, শুধু ভ্রুকুচকে একটা তাচ্ছিল্যের দৃষ্টি দেন। তুরাগ চৈতির হাত ধরে তাকে নিয়ে চলে যায় তাদের থাকার ঘরের দিকে। অবিবাহিত অবস্থায় তুরাগ এই ঘরেই থাকত। এই ঘরটা আসলে বাড়ির সীমানার একটু কাছে, যেখান থেকে তুরাগের সাধের পুকুরটা দেখা যায়। গ্রামের মানুষ রাতের অন্ধকারে চোরের মতো এসে তাদের পুকুরে জাল ফেলত, মাছ চুরি করত। চোর তাড়ানোর জন্য তুরাগ রাত জেগে এই ঘরে পড়ে থাকত। বিয়ের পরেও যতদিন না মাছগুলো বিক্রির উপযুক্ত হয়েছিল, সে এখানেই রাত কাটাতো। কিন্তু চৈতিকে একা বাড়িতে রেখে তুরাগের ভালো লাগতো না, তাই সে মাছগুলো বড় হওয়ার আগেই কয়েক মাস আগে সব বিক্রি করে দিয়ে বাড়িতে ফিরে গিয়েছিল। ঘরের দরজা খুলতেই কাঠের এক অদ্ভুত সোদা গন্ধ চৈতির নাকে লাগে। অন্ধকার ঘরে জানালা দিয়ে বিলের ধারের হিমেল হাওয়া ধেয়ে আসছে। তুরাগ একটা মোমবাতি জ্বালিয়ে চৈতির দিকে তাকিয়ে নরম স্বরে বলল, তুমি বইসা থাহো, আমি সব গোছাই দিতাছি। হঠাৎ তুরাগের মুখে এমন তুমি ডাক শুনে চৈতি চমকে ওঠে। সে অবাক হয়ে শুধায়, তুমি করে বলছেন যে? তুরাগ বিছানার ওপরের পুরনো চাদর আর ধুলোবালি ঝেড়ে সব ফিকিয়ে ফেলে দিতে দিতে বলে, এখন তো প্রেম প্রেম পেলে আর সমস্যা নেই। চৈতি মুখ চেপে হাসে। লজ্জা পেলেও সে পা টিপে টিপে তুরাগের দিকে এগিয়ে যায়। কৌতূহলী চোখে তাকিয়ে বলে, আবার দেখি শুদ্ধ ভাষায় কথাও বলছেন, ব্যাপার কি? তুরাগ চাদরটা ঠিক করতে করতে বলে, আমার গ্রামের ভাষায় কথা বলতে ভালো লাগে তাই বলি। আব্বা বেঁচে থাকতে কোনোদিন শুদ্ধ ভাষা ছাড়া কথা বলতে পারতাম না। চৈতি ভ্রুকুচকে জিজ্ঞেস করে, কেন? আব্বা চাইতেন তার অবর্তমানে আমি যেন গ্রামের মানুষের কাছে তার মতো বড় এক মাস্টার হই। হননি কেন? তুরাগ এবার একটু মলিন হাসে, তারপর শান্ত গলায় বলে, সুযোগ হয়নি, তবে লেখাপড়া ছেড়ে দেয়নি। আমি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি শেষ করেছি। তুরাগের মুখে বিএসসি পড়ার কথা শুনে চৈতি যেন আকাশ থেকে পড়ে। সে স্বপ্নেও ভাবেনি যে বিলের ধারে নৌকো বাওয়া এই মানুষটা এত উচ্চশিক্ষিত। তার তো কোনোদিন চলাফেরা বা পোশাকে মনে হয়নি যে বড় কোনো বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি নিয়েছে সে।
চৈতি বিস্ময় সামলে জিজ্ঞেস করে, আপনি এত পড়াশোনা করেছেন, তাহলে এমন সাধারণ হয়ে থাকেন কেন? লোকে তো মাস্টার কিংবা বড় অফিসার হয়। তুরাগ সব কাজ ফেলে সোজা হয়ে দাঁড়িয়ে এগিয়ে আসে চৈতির দিকে। মোমবাতির কাপা আলোয় তার অবয়বটা অনেক বেশি গম্ভীর দেখাচ্ছিল। সে ধীর স্থির হয়ে বলে, ভালো লাগে এইভাবে মাটির কাছাকাছি থাকতে, তাই থাকি। আর এই লুঙ্গিগুলো দেখেছ, এগুলো আমার আব্বা নিজ হাতে তৈরি করেছেন। ওনার স্মৃতি জড়িয়ে আছে এগুলোতে, তাই পরি। নাইলে তোমার মতো এই সাদা বউ ছাড়া অন্য কোনো সাদা রং আমার পছন্দ না। চৈতি দাঁত কিরমির করে তাকায় তুরাগের দিকে। রোম্যান্টিক কথার আড়ালে লোকটা যে তাকে আবারও খ্যাপালো, সেটা সে ঠিকই বুঝেছে। কিন্তু চৈতির মন এখন অন্য কিছু জানতে চাইছে। সে গম্ভীর হয়ে জিজ্ঞেস করে, আপনার পুরো পরিবার কই? তারা কি গ্রামের বাড়িতে থাকে না? তুরাগ এক মুহূর্তের জন্য স্থির হয়ে যায়। তারপর খুব নিষ্প্রিয় গলায় মাথা নেড়ে বলে, আত্মহত্যা করেছে সবাই। চৈতির মনে হয় তার বুকের ভেতরটা কেউ বরফ দিয়ে জমিয়ে দিয়েছে। তার আত্মা কেঁপে ওঠে। সে কম্পিত স্বরে বলে, কে কে ছিল আপনার পরিবারে, আর কেন তারা এমন করলো? তুরাগ চোখের পলক না ফেলে চৈতির দিকে তাকিয়ে প্রথম প্রশ্নের উত্তর দেয়, আব্বা, আম্মা, বড় বোন, ছোট 2 ভাই আর এক ছোট বোন। এতগুলো মানুষ একসাথে চলে গেছে। চৈতি আরও কিছু জিজ্ঞেস করতে চায়। তুরাগ সম্পর্কে সে কিছু জানে না, তার অনেক কিছুই জানা বাকি। কিন্তু তুরাগ তাকে সেই সুযোগ দেয় না। সে ধপ করে বিছানায় বসে পড়ে এবং খুব ক্লান্ত স্বরে বলে, আর কিছু জিজ্ঞাসা করবেন না, আমার ভালো লাগছে না। কথাটা বলেই তুরাগ বালিশে মাথা রেখে চোখ বুজে ফেলে। চৈতি একদম থতমত খেয়ে যায়। এই তো কিছুক্ষণ আগেই লোকটা হেসে হেসে কথা বলছিল, আর মুহূর্তের মধ্যে তার ভালো লাগছে না বলে বালিশে মাথা গুজে দিল। চৈতি এগিয়ে গিয়ে তুরাগের উপর ঝুঁকে পড়ে ডাকে, আমার প্রশ্নের জবাব দিন, কি হয়েছে আপনার? তুরাগ ওঠে না, এমনকি চোখের পাতাও নাড়ায় না। সে নির্জীব হয়ে শুয়ে থাকে। তুরাগের এই আকস্মিক পরিবর্তনের কারণ চৈতির মাথায় খেলে না। তার কাছে তুরাগ সবসময় এক মস্ত বড় ধাঁধার মতো ছিল। কিন্তু আজ এই অসমাপ্ত কথাগুলো শুনে সেই ধাঁধা আরও জটিল হয়ে উঠল। অন্ধকার ঘরে মোমবাতিটা শেষ হয়ে আসছিল। চৈতি নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে এক অজানা রহস্যের পাহাড়ের সামনে। ভোর তখন 5টা। চারপাশটা আবছা অন্ধকারে ঢাকা। পাখিরা সবে ডানা ঝাড়তে শুরু করেছে। তুরাগ খোলা বারান্দায় বসে খালি পেটে আয়েশ করে সিগারেট ফুঁকছে। ঘরের ভেতরে চৈতি তখনও অঘরে ঘুমোচ্ছে। তুরাগ সিগারেটের ধোঁয়া ছাড়তে ছাড়তে একবার সামনের দিকে তাকায়। জাফর আলীর এই বিশাল বাড়ির চারপাশটা নানা রকমের ফুল ফলের গাছে ভরা। কিন্তু তুরাগের চোখ আটকে যায় এক বিশাল নারকেল গাছের ওপর। হালকা কুয়াশার মাঝে তার মনে হয় নারকেলগুলো তার দিকে তাকিয়ে মিটিমিটি হাসছে। তুরাগের মনে হয় এই মুহূর্তে এক ফোঁটা ডাবের পানি না খেলে তার জানটা বোধহয় বেরিয়ে যাবে। সে সিগারেটটা ঠোঁটে চেপে ধরে লুঙ্গিটা কষে বেঁধে নারকেল গাছের দিকে এগিয়ে যায়। ছোটবেলা থেকে গাছে ওঠায় সে ওস্তাদ। ঝড় তুফানের মধ্যেও সে অবলীলায় মগডালে গিয়ে বসে থাকতে পারে। টানা কয়েকদিনের বৃষ্টির কারণে গাছটা শ্যাওলা জমে বেশ পিচ্ছিল হয়ে আছে। তুরাগ তাও একদম বাদরের মতো চটপটে ভঙ্গিতে তরতর করে উপরে উঠে যায়। আকাশে সূর্য এখনো মুখ দেখায়নি, মেঘের আড়ালে মুখ লুকিয়ে আছে। তুরাগ বেছে বেছে 10টা কচি ডাব নিচে ফেলে। ধূপধাপ শব্দ হতেই বাড়ির পেছন থেকে জাফর আলীর গমগমে কণ্ঠ ভেসে আসে, তুরাগ রে, তুই আজও রাত সকালে গাছে উঠছিস? তুরাগ গাছের ডাল ধরে দাঁত বের করে হাসে। উপর থেকেই চিৎকার করে বলে, আইও দাদা, 2টা ডাব খাইয়া যাও, দাদিরেও লগে লইয়া আইও। জাফর আলী বিরক্তি মাখা আদুরে গলায় চেঁচিয়ে বলেন, তোর ডাব তুই খা। তুরাগ আর কিছু না বলে ধীরে ধীরে গাছ থেকে নেমে আসে। ডাবগুলো এক জায়গায় জড়ো করে দা নিয়ে গাছের নিচে বসে সেগুলো কাটতে থাকে। কিন্তু কাটতে গিয়েই তার মাথায় একটা শয়তানি বুদ্ধি খেলে যায়। সে দা হাতে রেখেই চোরের মতো পা টিপে টিপে ঘরে ঢোকে, যে ঘরে চৈতি তখনও গভীর ঘুমে আচ্ছন্ন।
চৈতিকে এভাবে ঘুমাতে দেখে তুরাগের পিত্তি জ্বলে যায়। সে বুঝতে পারে না একটা মানুষ 8টা-9টা পর্যন্ত কিভাবে ঘুমানোর ক্ষমতা রাখে। তুরাগ তো আজানের পর চাইলেও আর চোখ বুঝতে পারে না। বেশিক্ষণ শুয়ে থাকলে তার গা হাত পা ব্যথা করে। তুরাগ আলতো করে চৈতির মুখের ওপর ঝুঁকে পড়ে। চৈতির শান্ত ঘুমের স্নিগ্ধ মুখখানার দিকে তাকিয়ে তুরাগের মাথায় শয়তানি বুদ্ধি খেলে যায়। সে মনে মনে এক চিলতে হাসে। তারপর হাতের ধারালো দাটা চৈতির গলার বেশ কাছাকাছি নিয়ে গিয়ে গলাটা খাদে নামিয়ে গম্ভীর স্বরে বলে, এই বেডি চোখ খোল। চৈতি কোনো সাড়া দেয় না। ঘুমের ঘোরে সে তখনও অঘরে বিভোর। তুরাগ এবার হাতের নাগালে চৈতির কবজিতে কষে একটা চিমটি কাটে। বিরস মুখে ডাকে, আরে বেডি, ডাকাতাইছি তোরে নিতে, চোখ খোল। তাতেও কাজ হয় না দেখে তুরাগ এবার তার 2 আঙ্গুল দিয়ে চৈতির নাকটা শক্ত করে চেপে ধরে। হঠাৎ ঘুমের মধ্যে শ্বাস বন্ধ হয়ে আসায় চৈতির মনে হয় দম আটকে আসছে। বোধহয় আজরায়েল চলে এসেছে তার জান কবজ করতে। সে হাঁসফাঁস করতে করতে বড় বড় চোখ মেলে তাকায়। চৈতিকে জেগে উঠতে দেখেই তুরাগ চট করে তার নাক ছেড়ে দেয়। তারপর দাঁত বের করে একগাল হেসে ছন্দ মিলিয়ে বলে, 1 বস্তা চাল, বউ তোমাকে শুভ সকাল। চৈতি বিরক্ত হয়ে তুরাগের বুক বরাবর জোরে ধাক্কা দিয়ে বিছানা থেকে উঠে বসে। সকাল সকাল ঘুমের 12টা বাজিয়ে এই ধরনের ফাজলামি তার একদম সহ্য হচ্ছে না। চৈতির ধাক্কায় তুরাগ টাল সামলাতে না পেরে বিছানার এক পাশে সরে বসে। চৈতির অগ্নিশর্মা মুখ দেখেই বোঝা যাচ্ছে সে কতটা রেগে আছে। চৈতি কোনো কথা না বলে রাগে গজগজ করতে করতে ওড়নাটা ভালো করে শরীরে পেঁচিয়ে ঘর থেকে বেরিয়ে যেতে চায়। পেছন থেকে তুরাগের খ্যাসখ্যাসে গলায় আজও এক সুর ভেসে আসে, বউ ছলাৎ ছলাৎ যায় রে, আমার লগে রাগ কইরা রে, বউ ঘরের বাইরে গেল রে, জামাইয়ের লগে রাগ কইরা রে। তুরাগ গানের কলি শেষ করে বউ বউ করে চৈতির পেছন পেছন ঘর থেকে বের হয়। চৈতি সেদিকে কানই দেয় না। সে গটগট করে হেঁটে উঠোনে চলে যায়। ভোরের স্নিগ্ধ আলো তখন চারিদিকে ছড়িয়ে পড়েছে। তুরাগ উঠানে রাখা ডাবগুলোর কাছে গিয়ে বসে পড়ে এবং দা দিয়ে কোপ দিয়ে একটা ডাব কাটতে কাটতে আবারও হাঁক ছাড়ে, ও রাজকন্যা, ডাব খায়া যাও। চৈতি এবার বিরক্তিতে তপ্ত শ্বাস ফেলে ঘুমো ঘুমো চোখে তুরাগের দিকে এগিয়ে যায়। সামনে দাঁড়িয়ে কোমরে হাত দিয়ে বেশ তেজ দেখিয়ে বলে, কি হয়েছে, সকাল সকাল অত চিল্লাচিল্লি কিসের? তুরাগ ডাবটা নিপুণভাবে কেটে উপরের অংশটা সরিয়ে ফেলে। তারপর ডাবটা চৈতির দিকে বাড়িয়ে দিয়ে দাঁত বের করে হাসে। সে এক চোখ টিপে বলে, দিল তো পাগল হ্যায়, আই লাভ ইউ পুনা মাছের মা। চৈতির এবার সত্যি সত্যি ইচ্ছে করছে হাতের ডাবটা দিয়ে তুরাগের মাথাটা ফাটিয়ে দিতে। লোকটা যে কত বড় ভণ্ড সেটা চৈতি খুব ভালো করেই জানে। কাল রাতে যখন সে কথা বলতে চাইল তখন তুরাগ 1 নিমেষে চুপ হয়ে ঘুমের ভান করে পড়েছিল। অথচ এখন সকাল হতেই কোত্থেকে এত ফুর্তি আর ভালোবাসা উতলে পড়ছে তার বুঝে আসে না। চৈতি ডাবটা তুরাগের দিকে ঠেলে দিয়ে রাগী স্বরে বলে, আপনার ডাব আপনি খান, আমি খাবো না। তুরাগ আর দ্বিতীয়বার সাধে না। সে বড়ই অদ্ভুত মানুষ। চৈতি না করতেই সে নিজেই ডাবটা মুখে তুলে চুমুক দেয়, কিন্তু তাড়াহুড়ো করে খেতে গিয়ে অর্ধেকের বেশি পানি চিবুক বেয়ে তার নিজের গায়ে আর লুঙ্গিতে গড়িয়ে পড়ে। তুরাগ গেঞ্জিটা দিয়ে মুখ মুছতে মুছতে ভেজকুটি কেটে বলে, বদদোয়া লাগছে দেহি। চৈতি এক দৃষ্টে তুরাগের কাণ্ড দেখছে। তুরাগ যে ভিজে একাকার হয়ে এক বিশ্রী অবস্থা করে ফেলেছে সেটা দেখে চৈতির রাগের মাঝেও একটা পৈশাসিক আনন্দ হয়। সে বাঁকা হেসে বলে, বেশ হয়েছে, সকাল সকাল মানুষের ঘুম হারাম করার ফল হাতে নাতে পেলেন তো। তুরাগ ভিজে যাওয়া লুঙ্গিটা একটু ঝাড়তে ঝাড়তে বাঁকা হাসি দেয়। সে চৈতির এই টিটকিরিটুকুও খুব উপভোগ করছে। সে তাটা একপাশে রেখে উঠে দাঁড়িয়ে বলে, ফল তো কেবল এইটাই না, সামনে আরো অনেক তিতা মিঠা ফল আপনার লাইগা অপেক্ষা করতেছে, খালি অপেক্ষা করেন। সকাল 8টা বেজে 40 মিনিট, আর মাত্র 5 মিনিট, তারপরে কুহুর চিরচেনা এই শহর ছেড়ে চলে যাওয়া শেষ সংকেত বেঁচে উঠবে। ট্রেনের সিটিটা হয়তো একটু পরেই কানে বিঁধবে। অথচ কুহু স্টেশনের প্ল্যাটফর্মে বসে আছে। সে জানে সে আসবে না, তবুও অবাধ্য মন বলছে যদি শেষ মুহূর্তে একবার অন্তত দেখা দেয়। কুহুর বুক ফেটে কান্না আসছে।
যার জন্য বছরের পর বছর নিজের বাড়ি নিজের শিকড় ছেড়ে অন্য একটা জায়গায় পড়ে রইল, সেই মানুষটা শেষ পর্যন্ত তার হলো না। যার জন্য সকল লাজ লজ্জা বিসর্জন দিল, সেই মানুষটা তাকে একবার বিদায় জানাতেও আসে না। কুহু টলমল পায়ে উঠে দাঁড়ায়। মনের কোণে মিছে যে ক্ষীণ আশাটুকু জমেছিল তা এখন মরীচিকার মতো মিলিয়ে গেছে। কিয়াম আসবে না। ওকে শেষবারের মতো দেখার কোনো তাড়না কিয়ামের নেই। সে হয়তো কোনো এক জায়গায় সময় কাটাচ্ছে চৈতিকে ভেবে ভেবেই। কুহু এক দীর্ঘশ্বাস ফেলে। বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে। কেমন এক দম বন্ধ করা অনুভূতি। হাত পা থরথর করে কাঁপে। আজ এই ট্রেনটা ছেড়ে দেওয়ার সাথে সাথেই কিয়ামের সঙ্গে তার সমস্ত স্মৃতি, সমস্ত না বলা ভালোবাসা চিরতরে অপূর্ণ থেকে যাবে। আর কোনোদিন দেখা হবে না এই মানুষটার সাথে। ঘড়ির কাঁটায় আর মাত্র 2 মিনিট বাকি। কুহু জোর করে নিজের ভারী ব্যাগটা টেনে নিয়ে ট্রেনের শেষের বগিতে গিয়ে ওঠে। ট্রেনের একদম শেষ প্রান্তের জানালার ধারে সিটটায় গিয়ে বসে। সে বিষণ্ণ চোখে বাইরের ঝাপসা হয়ে আসা প্ল্যাটফর্মের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলে, এই না পাওয়ার যন্ত্রণায় আমি একদিন মরেই যাব। কুহুর মনের গহীন থেকে আসা দীর্ঘশ্বাসটা ঠোঁটের আগায় আসার আগেই প্রকৃতি এক নিষ্ঠুর খেলায় মেতে ওঠে। মুহূর্তের মধ্যে পুরো পৃথিবীটা যেন ওলট পালট হয়ে যায়। প্রচণ্ড এক ঝাঁকুনিতে ট্রেনটা কেঁপে ওঠে। কানে তালা লাগানো ধাতব শব্দের আর্তনাদ ছাপিয়ে ভেসে আসে শত শত মানুষের গগনবিদারী চিৎকার। কুহু কিছুই বুঝে উঠতে পারে না। 1 সেকেন্ড, মাত্র 1 সেকেন্ডের ব্যবধানে তার জীবন্ত শরীরটা অসাড় হয়ে আসে। চোখের পাতা দুটো ভারী হয়ে বন্ধ হয়ে আসার আগে সে শুধু এক পলক বাইরের ধোঁয়া আর ধ্বংসস্তূপ দেখতে পায়। ব্যাস সেইটুকুই। কুহুর প্রাণের সব মায়া, সব হাহাকার আর না পাওয়ার দহন দুনিয়ার বুক থেকে চিরতরে মুছে যায়। কুহু আর কোনো দিন কিয়ামের সামনে গিয়ে দাঁড়াবে না। কোনো দিন চোখের জল ফেলে ভালোবাসার আবদার করবে না। সেই যে অভিমান করে নির্লজ্জের মতো নিজেকে সঁপে দিয়ে কিয়ামের একটুখানি মনোযোগ কাটতে চেয়েছিল, সেই তাড়নাও আজ স্তব্ধ। কুহু সব ফুরিয়ে গেছে। তার বুকের ভেতর পাথর হয়ে জমে থাকা সেই না পাওয়ার তীব্র যন্ত্রণাটা এখন আর নেই। আজ থেকে আর কিয়ামের অপেক্ষায় কোনো নির্ঘুম রাত তাকে পার করতে হবে না। কুহু এখন ঘুমাবে। এক গভীর নিস্তরঙ্গ আর অনন্ত শান্তিতে সে তলিয়ে গেছে। আজ যদি পৃথিবী ফেটে চিৎকার আসে কিংবা কিয়াম নিজে এসে তাকে 1000 বার ডাকে, কুহু আর ফিরবে না। কিয়ামের প্রতি তার যে আজন্ম তৃষ্ণা ছিল, সেই আফসোসটুকু সঙ্গে নিয়ে সে পালিয়ে গেছে, কিয়ামকে তার এই একরোখা ভালোবাসার দায় থেকে চিরতরে মুক্তি দিয়ে। কুহু এমন এক দেশে পাড়ি জমিয়েছে যেখান থেকে ফেরার কোনো পথ নেই। তার অপূর্ণ ভালোবাসার গল্পটা ট্রেনের শেষ বগিতেই রক্ত আর ধুলোর মিশেলে এক করুণ মহাকাব্য হয়ে রইল। কিয়াম হয়তো জানবেও না, তাকে মুক্তি দিতে গিয়ে কুহু নিজের অস্তিত্বটাই পৃথিবী থেকে মুছে দিয়ে গেছে। কিয়াম পুলিশ স্টেশনে পায়ের উপর পা তুলে আয়েশ করে চেয়ারে হেলান দিয়ে আছে। তার চোখে মুখে বিরক্তির স্পষ্ট ছাপ। গত 10 মিনিট ধরে এই একই ভঙ্গিতে সে বসে আছে, অথচ কারো কোনো পাত্তাই নেই। এই অপ্রয়োজনীয় অপেক্ষা কিয়ামের সহ্য শক্তির বাইরে চলে যাচ্ছে। ঠিক 5 মিনিট পর একজন মধ্যবয়সী সুঠাম দেহের অধিকারী লোক কক্ষে প্রবেশ করেন। কিয়ামকে ওভাবে বসে থাকতে দেখে তিনি সামান্য হাসেন। তারপর হাত বাড়িয়ে দিয়ে বলেন, হাই, আমি ক্রাইম ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টের অফিসার আরিফ খান। এতক্ষণ কিয়াম মাথা নিচু করে এক মনে নিজের ঘড়ির দিকে তাকিয়েছিল। আরিফ খানের কণ্ঠস্বর শুনে সে ধীরে ধীরে মাথা তুলে তাকায়। কয়েক সেকেন্ড তীক্ষ্ণ দৃষ্টিতে অফিসারের চোখের দিকে তাকিয়ে থেকে সে নিরুত্তাপভাবে নিজের হাতটা বাড়িয়ে দেয়। আরিফ খান নিজের চেয়ার টেনে বসতে বসতে বিনীত সুরে বলেন, দুঃখিত, কাজের চাপে আপনাকে এতক্ষণ বসিয়ে রাখতে হলো। কিয়াম এবার বিরক্তির সুরে বলে, কিসের জন্য রেখেছেন সেটা আগে বলুন, আমার সময় খুব সংক্ষিপ্ত। আরিফ খান কথা বলার আগে একবার আর চোখে কিয়ামের পেছনে দাঁড়িয়ে থাকা তার অনুগত ছেলেপেলেদের দিকে তাকায়। তারপর টেবিলের ওপর 2 হাত রেখে গম্ভীর গলায় বলেন, আমি আপনার সঙ্গে একা কথা বলতে চাই, এখানে বাইরের লোক না থাকাই ভালো। কিয়াম সামান্য ঘাড় ঘুরিয়ে তার ছেলেদের দিকে তাকায়। কোনো কথা ছাড়াই ইশারায় তারা মাথা নিচু করে নিঃশব্দে ঘর থেকে বেরিয়ে যায়।
ঘরের ভারী দরজাটা বন্ধ হওয়ার শব্দ হতেই কিয়াম নিজের বসার ভঙ্গিটা আরও একটু সহজ করে কর্কশ গলায় বলে, এবার যা বলার তাড়াতাড়ি বলুন, আমার অনেক কাজ পড়ে আছে। আরিফ খান কিয়ামের ঔদ্ধত্যপূর্ণ আচরণের দিকে ভ্রুক্ষেপ না করে ধীর স্থিরে টেবিলের ওপর একটি ফাইল খোলেন। তারপর অত্যন্ত শান্ত স্বরে বলেন, আমি একটা নির্দিষ্ট গ্রাম নিয়ে তদন্ত করতে এসেছি। কিয়াম সোজা হয়ে বসে নিষ্প্রিয় গলায় পাল্টা প্রশ্ন করে, তাতে আমি আপনাকে কি সাহায্য করতে পারি? আরিফ খান তীক্ষ্ণ চোখে কিয়ামের দিকে তাকিয়ে বলেন, গ্রামটা আপনার নির্বাচনী এলাকার মধ্যে পড়ে। আমার অফিসাররা গত কয়েক মাসে আপনাকে ওই গ্রামে বেশ কয়েকবার যেতে দেখেছে, অথচ নির্বাচনের পর আপনি এলাকার অন্য কোনো গ্রামে একবারের জন্যও যাননি। ওই গ্রামের কেউ আপনাকে ভোট দেয়নি, তাও আপনি বারবার সেখানে গিয়েছেন। কারণটা কি জানতে পারি? কিয়াম এবার বুঝেও না বোঝার ভান করে, আপনি কি ছাতিয়ানি গ্রামের কথা বলছেন? আরিফ খান গম্ভীরভাবে মাথা নেড়ে বলেন, জি। কিয়াম এবার খুব অবাক হয়েছে এমন ভাব করে বলে, ওই গ্রামে আসলে কি হয় তা তো আমিও আপনার মতো জানতে চাই অফিসার। আরিফ খান নিজের হাতের ফাইলগুলো অবহেলায় পাশে সরিয়ে রাখেন। কিয়ামের চোখের ওপর চোখ রেখে বলেন, আমার সাহায্য লাগবে আপনার, চেয়ারম্যান সাহেব। কেমন সাহায্য? আরিফ খান এবার একটু নড়েচড়ে বসেন, গলার স্বর কিছুটা নিচু করে অত্যন্ত গম্ভীরভাবে বলেন, দীর্ঘ ৩৫ বছর ধরে ওই গ্রামটা বাইরের পৃথিবীর থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন, নেটওয়ার্কের একদম বাইরে। সেখানে কোনো রাজনৈতিক বা সামাজিক যোগাযোগ ব্যবস্থার মাধ্যম নেই। গ্রামের মানুষ নিজেদের এলাকার মনোনীত পুলিশ ছাড়া বাইরের কাউকেই সেখানে ঢুকতে দেয় না। পুরো গ্রামের মানুষের কাছে অবৈধ অস্ত্রের পাহাড় জমে আছে। আগের যে চেয়ারম্যান ছিলেন তাকে এই বিষয়ে কয়েকবার জানানো হলেও তিনি কোনো কারণ ছাড়াই পুলিশ কর্মকর্তাদের সাসপেন্ড করে দিতেন। আরিফ খান একটু থেমে কিয়ামের প্রতিক্রিয়া দেখার চেষ্টা করেন, তারপর আবার বলতে শুরু করেন, সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো গত ৩৫ বছর ধরে ওই গ্রামে নিয়মিত মেয়েদের লাশ পাওয়া যাচ্ছে। প্রথম দিকে বছরে একটা পাওয়া যেত, তারপর ৬ মাসে একটা, পরে মাসে একটা। এই হার বাড়তে বাড়তে এখন সপ্তাহে একটা, আর ইদানিং প্রতিদিন ২-৩টা করে মেয়ের লাশ উদ্ধার হচ্ছে। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো এই পর্যন্ত যতগুলো মেয়ের লাশ পাওয়া গেছে তাদের প্রত্যেকেই ছিল ৩ থেকে ৫ মাসের গর্ভবতী, কিন্তু তাদের গর্ভের সন্তান পাওয়া যায়নি। কিয়ামের চেহারায় কোনো ভয়ের চিহ্ন দেখা না গেলেও তার চোখের মনি কিঞ্চিত স্থির হয়ে যায়। ছাতিয়ানি গ্রামের কথা উঠলেই তার চোখের সামনে ভেসে ওঠে সেই একদিনের দৃশ্য। রাস্তার ধারে পড়ে থাকা একটা নিথর দেহ। গ্রামের মানুষদের অদ্ভুত সব কাজকর্ম সে দেখেছে, কিন্তু সত্যি বলতে এসব নিয়ে মাথা ঘামানোর সময় তার ছিল না। তার সমস্ত ধ্যান জ্ঞান, সমস্ত চিন্তা কেবল একজনকে ঘিরেই, চৈতি। তার ব্যক্তিগত জগতের বাইরে কি হচ্ছে তা নিয়ে সে বরাবরই উদাসীন। সে নিজের ভাব গোপন করে স্বাভাবিক গলায় জিজ্ঞেস করে, আপনি কি বলতে চাচ্ছেন ওই গ্রামের প্রতিটা মানুষ অবৈধ কাজের সাথে যুক্ত? আরিফ খান মাথা নেড়ে না করেন, অত্যন্ত ধীর স্থিরভাবে বলেন, না, সবাই খারাপ না। গ্রামের সবাই যদি নষ্ট হতো তবে এত সব খবর আমার কান পর্যন্ত পৌঁছতো না। কিয়াম এবার একটু ঝুঁকে বসে, তার চোখে মুখে কৌতূহল খেলে যায়। কারা তারা যারা আপনাকে এসব তথ্য দিচ্ছে? তাদের নাম কি? কিয়ামের এই অতি আগ্রহ আরিফ খানের মনে সন্দেহের দানা বাঁধে। একজন রাজনীতিক বা চেয়ারম্যান হিসেবে কিয়ামের উচিত ছিল লাশের সংখ্যা শুনে বিচলিত হওয়া, কিন্তু সে জানতে চাইছে তথ্যদাতাদের পরিচয়। আরিফ খান অভিজ্ঞ অফিসার, তিনি এই পর্যায়ে কিয়ামকে পুরোপুরি ভরসা করতে পারেন না। তিনি ফাইলের দিকে তাকিয়ে তীক্ষ্ণ গলায় পাল্টা প্রশ্ন করেন, আপনি কেন এত কিছু জানতে চাইছেন চেয়ারম্যান সাহেব? খুনিদের ধরার চেয়ে যারা তথ্য দিচ্ছে তাদের পরিচয় জানাটা কি আপনার কাছে বেশি জরুরি? কিয়াম বুঝতে পারে সে নিজের অজান্তেই একটু বেশি কৌতূহলী হয়ে পড়েছে, যা একজন ঝানু অফিসারের চোখে সন্দেহ জাগানোর জন্য যথেষ্ট। সে নিজের চেহারায় কোনো ভাবান্তর হতে দেয় না। খুব সাবধানে নিজের অস্বস্তিটা চেপে গিয়ে অত্যন্ত শান্ত গলায় বলে, আমি নিজে ওই গ্রামের কিছু অস্বাভাবিক ঘটনা নিজের চোখে দেখেছি, তাই কৌতূহলবশত জিজ্ঞেস করেছি,
আমি শুধু জানতে চাইছিলাম গ্রামের ভেতরকার পরিস্থিতিটা আসলে কতটা জটিল। আরিফ খান কিয়ামের কথা শুনে কিছুক্ষণ চুপ করে থাকেন। তার চোখে এখনো অবিশ্বাসের রেশ কাটেনি, তবে তিনি সেটা নিয়ে ঘাটান না। সরাসরি কাজের কথায় ফিরে এসে জিজ্ঞেস করেন, পুরনো কথা বাদ দিন, এইবার বলুন আপনি কি আমাকে সাহায্য করবেন? কিয়াম চেয়ারে হেলান দিয়ে ভাবলেশীন মুখে জিজ্ঞেস করে, হ্যাঁ বলুন, কীরকম সাহায্য চাচ্ছেন আমার কাছে? আপনার খুব বিশ্বস্ত 2 থেকে 3 জন লোক লাগবে আমার, যারা ওই গ্রামের অলিগলির খবর আমাকে দিতে পারবে, যাদের উপর আপনি চোখ বন্ধ করে ভরসা করতে পারেন। আমার তদন্তের জন্য তাদের দরকার। কিয়াম আর দেরি করে না, বসা থেকে ঝটপট উঠে দাঁড়ায়। নিজের সফেদ পাঞ্জাবিটা ঝেড়ে ঠিক করে নিয়ে অত্যন্ত নির্লিপ্ত স্বরে বলে, কবে আর কখন লাগবে বলুন, আমি লোক পাঠিয়ে দেব, আপাতত আসছি। কথাটা বলে কিয়াম আর উত্তরের অপেক্ষা না করে দীর্ঘ কদমে কক্ষ থেকে বেরিয়ে যায়। করিডরে তার অপেক্ষায় থাকা ছেলেদের দিকে যেতেই সাব্বির নামে একজন ছেলে দ্রুত এগিয়ে এসে খুব নিচু স্বরে ডাকে, ভাই। কিয়াম চোখ তুলে ছেলেটার দিকে তাকায়। তার চোখে মুখে এখনো বিরক্তির রেশ লেগে আছে। সে শীতল গলায় বলে, বল। সাব্বির এদিক ওদিক একবার তাকিয়ে আরও নিচু স্বরে বলে, জহির ভাই কল করছিল, কুহু আপা যে ট্রেনে যাওয়ার কথা ছিল ওই ট্রেন অ্যাক্সিডেন্ট করছে। অন্য একটা ট্রেন আইসা পেছন দিয়ে ধাক্কা দিছে। 2 ট্রেনেই যারা ছিল সবাই মইরা গেছে। কিয়ামের মাথায় কিছু কাজ করে না। ট্রেন অ্যাক্সিডেন্ট করেছে এই সাধারণ তথ্যটা সাব্বির তাকে কেন দিচ্ছে সেটা বোঝার মতো মানসিক অবস্থায় সে নেই। সে আরও বিরক্ত হয়ে কর্কশ কণ্ঠে বলে, তো আমি কি করব? অ্যাক্সিডেন্ট করছে তাতে আমার কি? সাব্বির এবার ঢোক গিলে বলে, কুহু আপা একদম পেছনের বগিতে বসেছিল ভাই, লাশ একদম ট্রেনের চাপে সিরা ফুরা গেছে। কিয়ামের এতক্ষণের বিরক্তি মাখা মুখটা মুহূর্তেই ফ্যাকাশে হয়ে মরা মানুষের মতো সাদা হয়ে যায়। চারপাশের সব শব্দ হুট করে থেমে যায়। তার মনে হয় সে কোনো দুঃস্বপ্ন দেখছে। আজ সকালেই তো মেয়েটা তার সামনে দাঁড়িয়ে এক বুক অভিমান নিয়ে তাকে স্টেশনে যেতে বলল। সে কি এত সহজে লাশ হয়ে যেতে পারে? কুহুর মারা যাওয়ার মতো কি বয়স হয়েছে? কিয়াম দাঁতে দাঁত চেপে নিজের চোয়াল শক্ত করে, ধমকের স্বরে বলে, জহির কই? জহিরে বল ভালো করে খবর নিতে, আজে বাজে কথা বললে ওর জিভ কেটে ফেলবো। কিয়ামের কিছুতেই বিশ্বাস হয় না যে কুহু আর নেই। মেয়েটা সকালে বলেছিল কিয়াম তাকে বিদায় দিতে না গেলে সে ট্রেনে উঠবে না। নিশ্চয়ই কুহু কোথাও স্টেশনের কোনায় বসে এখনও চোখের জল ফেলছে আর কিয়ামের জন্য অপেক্ষা করছে। কুহু তাকে না দেখে এভাবে চলে যেতেই পারে না। সে আর দেরি করে না। সাব্বিরের কথাগুলো কানে না নিয়েই ঝড়ের বেগে থানার বাহিরে বেরিয়ে আসে। নিজের গাড়ি স্টার্ট দিয়ে সে পাগলের মতো অ্যাক্সিলেটরে চাপ দেয়। কিয়ামের মস্তিষ্কের এক কোণায় বারবার একটা কথাই বাজছে, কুহু অপেক্ষা করছে, কুহু নির্ঘাত কোথাও বসে আমার কথা ভাবছে। স্টেশনের দিকে ছুটে চলা গাড়ির গতির চেয়েও কিয়ামের বুকের ধুকপুকানি তখন অনেক বেশি। তাকে একবার যেতেই হবে। কুহুকে নিজের চোখে না দেখা পর্যন্ত এই হাহাকার থামবে না। গভীর রাত, চারপাশটা নিঝুম, ঝিঝি পোকার ডাক ছাড়া আর কোনো শব্দ নেই। চৈতির হঠাৎ ঘুমটা ভেঙে যায়। সে পাশ ফিরতে গিয়ে অনুভব করে বিছানার এক পাশ খালি, তুরাক পাশে নেই। এক নিমেষেই চৈতির 2 চোখ থেকে ঘুমের রেশটুকু উবে যায়। বুকের ভেতরটা কেমন ছ্যাদ করে ওঠে। এত রাতে মানুষটা কই গেল? চৈতি ধরফর করে উঠে বসে। আবছা অন্ধকারে দেখতে পায় ঘরের দরজাটা হাঁ করে খোলা। চৈতি প্রথমে ভাবে হয়তো প্রয়োজনে বাহিরে টয়লেটে গিয়েছে। সে আবারও শুয়ে পড়ার চেষ্টা করে, কিন্তু বেশ কিছুক্ষণ পার হয়ে যাওয়ার পরও তুরাগের ফেরার কোনো শব্দ পাওয়া যায় না। এবার চৈতির কপালে চিন্তার ভাঁজ পড়ে। লোকটা কি কোনো দরকারি কাজে বাইরে গেল? ভয় আর উৎকণ্ঠা যখন তাকে পেয়ে বসে তখন সে আর বিছানায় স্থির থাকতে পারে না। এত বড় নিস্তব্ধ বাড়ি, কোথায় খুঁজবে সে তুরাগকে? তাও সব ভয় তুচ্ছ করে সাহস সঞ্চয় করে সে। হাতের কাছে থাকা হারিকেনটা জ্বালিয়ে নেয়। হারিকেনের কাপা কাপা আলোয় ঘর থেকে বেরিয়ে বসার ঘরের দিকে এগোতেই দেখে বাড়ির সদর দরজাটাও খোলা।
রাতের হিমেল হাওয়া হু হু করে ঘরের ভেতরে ঢুকে পড়ছে। চৈতির বুকটা ঢিপ ঢিপ করছে। সে কাপা হাতে হারিকেনটা উঁচিয়ে ধরে উঠোনে পা রাখে। হারিকেনের হলদে আলো যতটুকু যাচ্ছে তাতে শুধু বড় বড় গাছগুলোর ছায়া নড়াচড়া করতে দেখা যাচ্ছে। চৈতি নিচু স্বরে ডাকে, আপনি কি এখানে? ওপাশে কে? কোনো উত্তর নেই। উঠোনের এক কোণায় বড় বড় আম কাঁঠাল গাছের ছায়াগুলো ভুতুরে কোনো কায়া তৈরি করেছে। চৈতি পা টিপে টিপে উঠোনের মাঝখানে গিয়ে দাঁড়ায়। তার কেন জানি মনে হচ্ছে তুরাগ ধারে পাশেই কোথাও আছে, হয়তো তাকে আড়াল থেকে দেখছে। সে আর একটু এগিয়ে গিয়ে পেছনের বাগানের দিকে নজর দিতেই দেখে অন্ধকার ছিঁড়ে দূরে একটা জ্বলন্ত সিগারেটের লাল আভা মিটমিট করছে। চৈতির হৃদস্পন্দন বেড়ে যায়। লোকটা কি তবে সত্যি ওখানে বসে আছে, নাকি অন্য কেউ? সে হারিকেনটা আরও শক্ত করে ধরে সেই আগুনের গোল্লাটার দিকে ধীর পায়ে এগোতে শুরু করে। চৈতি অনেকটা সামনে এগোতেই পিঠে শির দাঁড়াবে এক শীতল স্রোত বয়ে যায়। তার মনে হয় ঘুটঘুটে অন্ধকারের মাঝে ঠিক তার পেছনেই কেউ একজন অশরীরীর মতো দাঁড়িয়ে আছে। ভয় বুকটা ধরাস করে ওঠে। সে দ্রুত ঘাড় ঘুরিয়ে পেছনে তাকাতেই দেখে তুরাগের ঠোঁটে চেপে ধরা জ্বলন্ত সিগারেট। সে ভ্রু কুঁচকে অত্যন্ত গভীর আর তীক্ষ্ণ দৃষ্টিতে চৈতির দিকেই তাকিয়ে আছে। চৈতি নিজের চোখকে বিশ্বাস করতে পারে না। সে তো মাত্রই সামনে সিগারেট জ্বলতে দেখেছিল, তবে তুরাগ পেছনে এলো কিভাবে? সে বিভ্রম হয়ে আবার সামনের দিকে ফিরে তাকায়, কিন্তু সেখানে এখন কেবল নিকষ কালো অন্ধকার, কোনো আগুনের বিন্দু নেই। ভয় চৈতির হাত পা বরফের মতো ঠান্ডা হয়ে আসে। তার মনে হয় তার মস্তিষ্ক কোনো বিভ্রম তৈরি করেছে। আতঙ্কে তার মুখ দিয়ে কোনো কথা সরে না। হারিকেন ধরা হাতটা থরথর করে কাঁপতে থাকে। তুরাগ এবার এক কদম এগিয়ে এসে শক্ত করে চৈতির হাতটা ধরে। সিগারেটের ধোঁয়া ছেড়ে খুব নিচু আর ভারী গলায় শুধায়, এই রাইতে এনে কি করেন? ডরাইছেন? চৈতি কোনো মতে ঢোক গিলে তুরাগের চোখের দিকে তাকায়। কাপা কাপা গলায় শুধু এটুকু বলতে পারে, আপনি 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 তো সামনে ছিলেন, পেছনে আসলেন কখন? তুরাগ কোনো উত্তর দেয় না। সে শুধু তার হাতের জ্বলন্ত সিগারেটটা পায়ের নিচে ফেলে দিয়ে পিষে দেয়। তারপর চৈতির হাতটা আরও একটু জোরে চেপে ধরে বাইরের দিকে টেনে নিয়ে যেতে যেতে বিড়বিড় করে বলে, কিছু খাইছেন নাকি? লাল পানি টানি? চৈতি তুরাগের হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নিয়ে বলে, আমি সত্যি ওইখানে কাউকে দেখেছি, ঠিক আপনার মতো। চৈতিকে বেশি ভয় পেতে দেখে তুরাগ হেসে চৈতির কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে, রফিক ভাইরে দেখছেন, উনি রাইতে বাড়ি পাহারা দেয়। তবে খবরদার, দাদি আর দাদাকে বইলেন না ওনারে সিগারেট খাইতে দেখছেন। দাদি জানলে তো রফিক ভাইয়ের চাকরিই থাকবে না। চৈতি এবার একটু আশ্বস্ত হয়। ভয়ের রেশটা কাটতেই তার ভেতরের তেজটা আবার চাড়া দিয়ে ওঠে। সে তুরাগের দিকে চোখ পাকিয়ে বলে, এটা আগে বলা যায়নি? আমি কত বড় ভয়টা পেয়েছিলাম জানেন? আর এই রাতে আমাকে একা রেখে কই গিয়েছিলেন? তুরাগ হুট করে এক ঝটকায় চৈতিকে পাজা কোলে তুলে নেয়। আচমকা এই কাণ্ডে চৈতি অপ্রস্তুত হয়ে তুরাগের গলা জড়িয়ে ধরে। তুরাগ চারপাশে একবার তীক্ষ্ণ নজরে তাকিয়ে নিয়ে দ্রুত পায়ে ঘরের দিকে এগোতে থাকে। চৈতির কানের কাছে নিঃশ্বাস ফেলে খুব নরম স্বরে বলে, সরি, আর এমন হবে না। রাজকন্যাকে একা ছেড়ে আমি কোথাও যাব না। চৈতি তুরাগের বুকের ওপর মাথা রেখে চুপ হয়ে যায়। তুরাগের গায়ের ঘ্রাণটা পেলে তার কেমন শান্তি শান্তি লাগে। তুরাগ ঘরে এসে তাকে বিছানায় শুইয়ে দিয়ে নিজেও পাশে শুয়ে পড়ে। চৈতির হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে সে বিড়বিড় করে বলে, অহন চোখ বুঝেন, রাইত অনেক হইছে। চৈত্র শেষে শ্রাবণধারা গল্পে আগের পর্বে যে সকল বন্ধুরা কমেন্ট করেছিলেন তারা হলো, ইউএসএ থেকে শুনছেন মেহনাজ তাবাসসুম, শেখ ফরিদ শুনছেন ২৫০০ থেকে, মোহাম্মদ সাকিব শুনছেন ময়মনসিংহ জেলা থানা গৌরীপুর থেকে। অসংখ্য ধন্যবাদ সকলকে। এভাবেই সকলে আমাদের সাথে থাকুন,
পাশে থাকুন, শুনতে থাকুন গপ্প বাসর।